বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, ধীরে ধীরে কোভিড পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে বাংলাদেশের রাজনীতির মাঠ অন্তত পাল্টা কথায় গরম হতে শুরু করেছে এবং আলোচনাটা অনেকটাই নির্বাচন কেন্দ্রিক। যদিও নির্বাচনের বাকি এখনও 2 বছরের বেশি সময়। ইতিমধ্যেই আমরা যেটুকু জানি যে নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে আগামী ফেব্রুয়ারিতে। সরকারি দলের কার্যনির্বাহী সংসদের সভায় এই সরকারি দলের নেত্রী এবং সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দলের নেতাকর্মীদের নির্বাচনের প্রস্তুতি নিতে বলেছেন। অন্যদিকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ও তার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের 3 দিন ব্যাপী যে সভা করেছে সেখানটাতেও নির্বাচনের কথাই প্রধান হয়ে আলোচনায় উঠেছে এবং সেখানে তাদের বক্তব্য হচ্ছে যে কোনো অবস্থাতেই আর বর্তমান সরকারের অধীনে নির্বাচন নয়, নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন এবং নিরপেক্ষ নির্বাচন কমিশনের দাবিতে আন্দোলন করা ছাড়া কোনো বিকল্প নেই। সব মিলিয়ে কী ধরনের নির্বাচন বাংলাদেশ ইতিমধ্যে অভিজ্ঞতা সঞ্চয় করেছে এবং কী ধরনের নির্বাচন আসলে হওয়া দরকার এবং সেটি করবার জন্য কী করা দরকার, কেমন নির্বাচন কমিশন আসলে হওয়া দরকার, সেসব বিষয় নিয়ে প্রচুর আলোচনা বিভিন্ন সময়ে গত 50 বছরে বহু হয়েছে। এই আলোচনা এখনও চলছে, ভবিষ্যতে হয়তো চলবে, কিন্তু এই আলোচনার একটা পরিসমাপ্তি দরকার। সেই বিষয় নিয়ে কথা বলবার জন্য আমার সঙ্গে দুজন অত্যন্ত খ্যাতিমান রাজনীতিক এই আলোচনায় যুক্ত হচ্ছেন, যাদের দুজনেই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে নিবিড়ভাবে সম্পর্কিত। আমার সঙ্গে নিজ বাসভবন থেকে যুক্ত হচ্ছেন অধ্যাপক ডক্টর আবু সাইদ, বাংলাদেশ সরকারের সাবেক প্রতিমন্ত্রী, রাজনৈতিক দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন মানুষ এবং বাংলাদেশের মূল সংবিধানের যারা খসড়া প্রণেতা তাদের মধ্যে অন্যতম, সেই সংবিধানের স্বাক্ষরকারীদের একজন। আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন শেখ শহীদুল ইসলাম, আমাদের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং জাতীয় পার্টি জেপির মহাসচিব, বাংলাদেশ সরকারের সাবেক মন্ত্রী এবং সাবেক সংসদ সদস্য শেখ শহীদুল ইসলাম। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। অধ্যাপক আবু সাইদ, আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে নির্বাচন নিয়ে ইতিমধ্যে কথাবার্তা শুরু হয়েছে, আমরা দেখতে পাচ্ছি, যদিও এই আলোচনা কতদিন অব্যাহত থাকবে সেটি বলা দুরূহ। তবে বাংলাদেশে একটি ভালো নির্বাচন কিভাবে হতে পারে বলে মনে করেন এবং সেই ভালো নির্বাচনের পথে অন্তরায় কি বলে মনে হয় আপনার দীর্ঘ রাজনৈতিক অভিজ্ঞতায়? অধ্যাপক আবু সাইদ। দেখেন, 72 সংবিধানে 7ম ভাগে নির্বাচন সম্পর্কে পরিষ্কার ধারণা সেখানে দেওয়া আছে এবং পরিষ্কার কথা বলা আছে। 118 অনুচ্ছেদের 4-এ বলা হয়েছে, আমি যদি এভাবেই পড়ি তাহলে সেটা হলো এই যে নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার ক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীন এবং নিরপেক্ষ থাকবেন। শুধু তাই নয়, তিনি এই সংবিধান এবং আইনের আওতায় শুধু কাজ করবেন, অন্য কোনোভাবে না। এটা লেখা আছে। লেখা থাকলে বাস্তবে এর প্রতিফলন আমরা প্রথম থেকে দেখে নিই। কোনোদিন এ পর্যন্ত নির্বাচন কমিশন মেরুদণ্ড সোজা করে দাঁড়াতে দেওয়া হয়নি। কারণ হলো এই যে নির্বাচন কমিশনের যে বাধ্যবাধকতা কাজের ক্ষেত্রে, সেখানে অনেকগুলো সীমাবদ্ধতা আছে। প্রথমে ধরেন, নির্বাচন কমিশন কিভাবে গঠিত হবে। আমরা একটা অভিনব পদ্ধতি বের করেছি, সার্চ কমিটি। এই সার্চ কমিটি রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে কিছু নাম নেয়, তারপরে পছন্দ মাফিক কতিপয় ব্যক্তির কিংবা প্রশাসনে কিংবা যারা ক্ষমতা থাকে কিংবা ক্ষমতা থাকে না, সুশীল সমাজ, তারা মিলে একটা সার্চ কমিটি গঠন করে। কিন্তু নির্বাচন কমিশনে 18-তে প্রথমেই বলা আছে যে সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য আইন করতে হবে। 50 বছরে এদেশে কত কি যে হয়ে গেল, কিন্তু নির্বাচন যেটা হলো মূল একটা রাষ্ট্র পরিচালনার মূল একটা অন্যতম ভিত্তি, সেই ক্ষেত্রে কোনো আইন এ পর্যন্ত হয়নি। আইনমন্ত্রীর মুখে
কয়েকদিন আগে শুনলাম আপনাদের মিডিয়ার কল্যাণে যে আইন করা হবে। তা আইন করা হবে কবে? 12, 13, 14 আর 5, 18 বছর চলে গেল। আওয়ামী লীগকে আমি বলবো, আওয়ামী লীগ এই আইনটা করতে পারে নাই। অন্যান্য দল যারা আছে তারাও, আমি বলবো যে এই আইনটার ধারে কাছে যায় নাই। তাহলে একটা আইন যদি না থাকে তাহলে কিসের ভিত্তিতে নির্বাচন কমিশন গঠিত হবে? এই যে সার্চ কমিটি করেছেন, এটা তো আসলে আধুনিক প্রযুক্তিগত এবং দক্ষ মানুষ অন্বেষা করে খুঁজে বের করে নিয়ে এসে নির্বাচন কমিশনের মতো একটা জটিল প্রক্রিয়ার ভিতরে যারা সক্ষমতা আর দক্ষতাটা দাঁড়াতে পারবে, এই লোকগুলোকে কিভাবে চয়েস করবে? এখানে দেখেন, আইন থাকলে সেখানে অনেকগুলো বিষয় থাকে। যেমন নির্বাচন কমিশন হতে গেলে, নির্বাচন কমিশনার কিংবা প্রধান নির্বাচন কমিশন হতে গেলে তার কি কি গুণাবলী থাকা দরকার, কি কি যোগ্যতা থাকা দরকার, কতখানে তার দলীয় আনুগত্য থাকবে কিংবা না থাকবে, তিনি কি প্রথম থেকে তার চাকরি জীবনে কিংবা চাকরি জীবনের বাইরেও কোনো সুযোজন আছে, যিনি দলমত নির্বিশেষে ঊর্ধ্বে উঠে তারা রাষ্ট্রকে সামনে রেখে, দেশকে সামনে রেখে, দেশের মানুষকে সামনে রেখে তারা সুষ্ঠুভাবে একটা নির্বাচন করবে, যে নির্বাচনের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হবে। কারণ আমাদের সংবিধানের প্রথমেই হলো এদেশের মালিক জনগণ। জনগণ যদি সুষ্ঠুভাবে ভোট প্রয়োগ না করতে পারে, বাধাগ্রস্ত হয়, তাহলে সেখানে নির্বাচন কমিশনও কি, আর নির্বাচনই বা কি, সেই নির্বাচিত সরকারই বা কতখানি বৈধ অবৈধ এই প্রশ্ন থেকেই যায়। বাংলাদেশে সেজন্য প্রথমে দরকার ছিল একটা নির্বাচনে আইন করা, যার মাধ্যমে নির্বাচন কমিশন সুষ্ঠুভাবে গঠন করা যায়। এখানে তা নেই। আবার রাষ্ট্রপতির বরাদ দিয়ে যে সার্চ কমিটি করা হয়, রাষ্ট্রপতি নিজে তো কিছু করেন না। রাষ্ট্রপতির হাত পা বাঁধা প্রধানমন্ত্রীর, প্রধান নির্বাহীর কাছে। প্রধান নির্বাহী যেটা ঠিক করে দেবেন রাষ্ট্রপতিকে তাই বলতে হবে। রাষ্ট্রপতি এ জায়গায়ও স্বাধীন নন। তিনি স্বাধীনভাবে চুজ করে যে দেবেন এবং দক্ষ এবং প্রশাসক যারা নির্বাচন পরিচালনা কিংবা আইনের সাথে সংশ্লিষ্ট মানুষ যারা নির্বাচনের আচার আচরণ বিধিবিধান বোঝেন কিংবা উপলব্ধি করেন, সেটা প্রয়োগ করতে পারেন, এরকম লোক তিনি কিভাবে বাছাই করবেন? তিনি অর্থাৎ দলীয় লোকই শেষ পর্যন্ত এদিক ওদিক করে নির্বাচন কমিশনের জায়গা করে নেয়। তো দলীয় লোক যদি নির্বাচন কমিশনের জায়গা করে নেয়, তাহলে সেই দলীয় কমিশন দিয়ে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন হতে পারে না, হয় না, হয়নি এ পর্যন্ত। সেই জন্য আজকে জাতির জন্য সবচেয়ে বড় দরকার এখনই সমস্ত সুশীল সমাজ, বিজ্ঞ সমাজ, যারা সংবিধান বোঝেন, যারা আইন বোঝেন, যারা মানুষ ছিলেন, যারা সৎ মানুষের খোঁজে অনুসন্ধান করে তারা একটা সক্ষ, দক্ষ এবং তার সাথে সাথে একটা নীতিবান, ন্যায়পরায়ণ এবং কর্ম উদ্যোগী একটা নির্বাচন কমিশন গঠন করতে পারেন। জি, সেটা আমরা ঘাটতি দেখতে পাচ্ছি। আমি শুনবো আরো আপনার কাছ থেকে। মিস্টার শেখ শহীদুল ইসলাম, আপনি কি একটু ধারণা করতে পারেন কিনা 2023-এর শেষে কিংবা 2024-এর শুরুতে যে নির্বাচন হওয়ার কথা, সেই নির্বাচনটি আসলে কেমন হতে পারে? বর্তমান বাস্তবতায় ধারণা করা যায়? আমি আপনাকে একটা ঘটনা বলতে চাই। আপনার সঞ্চালনায় একটা সভা, রাউন্ড টেবিল হয়েছিল একবার 2018 সালের নির্বাচনের আগে। জি।
এই নির্বাচনে আমি সেই সভাতে আমি একটা কথা বলেছিলাম, আপনার মনে থাকার কথা, যে নির্বাচনের ফলাফল যেখানে জানা যে কারা জয়লাভ করবে, সেখানে আপনার ওই হেডিং ছিল ক্যান উই ভোট ফ্রিলি, সেখানে বাকি প্রশ্নটা অবান্তর হয়ে যায়। তো সাইদ ভাই যে কথাগুলো বলেছেন, ফলাফল জানার তো দুটো ব্যাপার আছে, যে একটি হচ্ছে যে জনসমর্থনটাই বোঝা যাচ্ছে যে কে জিতবে, আরেকটি হচ্ছে যে জনগণের সমর্থন অসমর্থনে কিছু যায় আসে না, ভোটটা অন্য প্রক্রিয়ায় হবে। এখন কোনভাবে জানা সেটি খুবই গুরুত্বপূর্ণ। আমি সাইদ ভাই যে কথাগুলো বলেছেন, একটা সুষ্ঠু নির্বাচনের জন্য সংবিধান কোড করে এবং অন্যান্য রেফারেন্স দিয়ে আমি একটা কথা বলতে চাই এখানে, যে দেখুন, যে 2023 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনের জন্য প্রস্তুতি শুরু করার কথা মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, এবং সঙ্গে সঙ্গে আমরা দেখলাম যে বিএনপি তাদের বিভিন্ন পর্যায়ের নেতাদের নিয়ে বৈঠক করছে। বৈঠক তো বড় কথা নয়, বৈঠকে মূলত তারা কারো কাছ থেকে একটা কথা শুনতে চাচ্ছেন। সেই বৈঠকের মূল হোতা যিনি মূল কারিগর, তিনি কিন্তু দেশের ভেতরে নাই, বাইরে আছে। তাকে শোনানোর জন্যই ওই সকল আয়োজনগুলো হয়েছে। তো আমি যেটা বলতে চাই যে দেখুন, দেশের রাজনীতি বাইরে নির্বাচন নয়, এবং দেশের রাজনীতি যদি একটা সুষ্ঠু ধারার মধ্যে দিয়ে প্রবাহিত না হয়, সেক্ষেত্রে নির্বাচন বলুন, সরকার পরিচালনা বলুন, কোনোটাই কিন্তু সুষ্ঠু এবং সুন্দর হতে পারে না। আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে আমাদের দেশের বর্তমান রাজনৈতিক প্রক্রিয়া, এই রাজনৈতিক প্রক্রিয়া কিছুটা অসুস্থ, কিছুটা নয়, অনেকটাই অসুস্থ। আমি এজন্য বলি যে প্রথমত এখন যে দল শাসন করছেন, সেই দল যে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় এসছেন 2018 সালে, সেই নির্বাচন নিয়ে নানান ধরনের প্রশ্ন উত্থাপিত হয়ে আছে। দ্বিতীয়ত, যে যারা বিরোধী দলে থাকার কথা, এই রাজনীতিতে আমরা দেখলাম যে তারা একবার নির্বাচন বয়কট করেন, আর একবার নির্বাচনের পক্ষে যান, এবং এক আসনে 3 জন 4 জন করে মনোনয়ন দিলেন, এবং শেষ পর্যন্ত দেখা গেল যে তাদের 8 জন না 9 জন নির্বাচিত হয়েছেন। তখন তারা বললেন যে আমরা শপথ নেব না, এবং তারা পরবর্তীতে শপথ নিলেন। শপথ নেওয়ার পরে বললেন যে আমরা সংসদে যাব না, পরবর্তীতে দেখা গেল তারা সংসদেও গেলেন। তো আমরা যেটা লক্ষ্য করি যে দেখুন, আপনার জনগণের তাদের দাবি যদি আদায় করতে হয়, যেটাকে তারা জনগণের দাবি হিসাবে বলে, সেটা হলো কি, নিরপেক্ষ নির্বাচন পরিচালনা পরিষদ অর্থাৎ নির্বাচন কমিশন এবং দল ও নিরপেক্ষ সরকার। এখন এই যে জিনিসটা, দল ও নিরপেক্ষ সরকার, এই সরকার তো আমাদের দেশে ছিল। আমাদের দেশে 2-3টা নির্বাচন তো এই তত্ত্বাবধায়ক সরকার কর্তৃক পরিচালিত হয়েছে। কারা নষ্ট করলো? যখনই আপনার নির্বাচনকে জয়কে নিশ্চিত করার জন্য প্রধান বিচারপতির রিটায়ারমেন্টের বয়স বাড়ানো হলো এবং তার বিরুদ্ধে আন্দোলন হলো, তখন দেখা গেল যে এই আন্দোলনের ফলশ্রুতিতে একসময় তৎকালীন রাষ্ট্রপতি তিনি নিজেই তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হয়ে গেলেন, এবং এই যে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান তিনি হলেন, তিনি এমনভাবে জিনিসটা পরিচালনা করলেন সেই সময়ের ঘটনাবলী, যে তার বিরুদ্ধে আন্দোলন সংগঠিত হলো, প্রকারান্তরে সামরিক হস্তক্ষেপ আমাদের দেশে চলে আসলো। সুতরাং আমরা দেখতে পেলাম যে তত্ত্বাবধায়ক সরকারের যে পদ্ধতি এদেশে কায়েম হয়েছিল, সেই পদ্ধতিটা প্রকারান্তরে ওই নির্বাচনের পরে আর অস্তিত্ব থাকলো না।
নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতার জোরে তৎকালীন যিনি ক্ষমতাসীন দল তারা সেই পদ্ধতিটা বাতিল করলেও আমার কোনো আপত্তি নেই, কারণ দুনিয়ার কোনো দেশেই তত্ত্বাবধায়ক সরকার বলতে একটা নির্দলীয় সরকারকে বোঝায় না। তত্ত্বাবধায়ক সরকার বলতে যে সরকার ক্ষমতায় থাকেন সেই সরকারই কিন্তু তারা রিজাইন করে দেন, পরে মনার্ক বা রাষ্ট্রপতির অনুরোধে তারা পরবর্তী সরকার নির্বাচিত না হওয়া পর্যন্ত তাদের কার্য পরিচালনা করেন এবং সেক্ষেত্রে তারা কোনো পলিসি ডিসিশন নেন না, তারা নির্বাচন কমিশনের কাজে কোনো হস্তক্ষেপ করেন না এবং তারা তাদের রুটিন দায়িত্ব কেবলমাত্র সেটা পালন করে। আমি একদিক দিয়ে এই তত্ত্বাবধায়ক সরকারের বিরোধী এ কারণে যে অনির্বাচিত কিছু ব্যক্তির হাতে একটা রাষ্ট্রের সমস্ত ক্ষমতা অর্পণ করা ঠিক নয়, এটা নীতিগতভাবে আমি এটা বিশ্বাস করি। কিন্তু আমাদের এই বিশ্বাসের সঙ্গে সঙ্গে কিন্তু আরেকটি বিশ্বাস আমার মনে যদি প্রতীত হতো তাহলে কিন্তু আমার এই বিশ্বাসটাকে আমি যোগ্য বিশ্বাস মনে করতাম। সেটা হলো যে সেই সময়ে যে তত্ত্বাবধায়ক সরকার থাকবেন তারা সত্যিকারের ভাবে একটা অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন উপহার দিবেন। নির্বাচনে জয় পরাজয় হবেই, জয় পরাজয়কে মেনে নেওয়ার মানসিকতা আমাদের রাজনীতিবিদদের মধ্যে জন্ম নেওয়া প্রয়োজন। আমাদের রাজনীতিবিদদের মধ্যে আরেকটি জিনিস জন্ম নেওয়া প্রয়োজন, যে সেটি হলো যে আমরা রাজনৈতিক যে প্রতিপক্ষ আছে তাকে প্রতিপক্ষ মনে করব, আমরা তাকে শত্রু মনে করব না। আর তৃতীয় এবং সর্বশেষ সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হলো যে কোনো উপায়ে আমাকে নির্বাচনে জয়লাভ করতে হবে, এই মানসিকতার পরিত্যাগ করা। তো এখন আমাদের দেশে আমি যেটা লক্ষ্য করি একজন সুদীর্ঘকালের গণতন্ত্র, একজন রাজনৈতিক পর্যবেক্ষক হিসাবে আমি দেখি যে আমাদের দেশের রাজনীতির ধারায় এই বিষয়গুলো বিশেষভাবে পরিবর্তিত হয়েছে এবং পরিবর্তিত হয়ে এটা ভালোর দিকে না গিয়ে খারাপের দিকে গিয়েছে। আপনার ধারণা কি সেই ধারাই অব্যাহত থাকবে আগামীতে? আমি এই মুহূর্তে তো আর আমি তো বলতে পারি না যে সেই ধারা অব্যাহত থাকবে, তবে অব্যাহত থাকলে আমি আশ্চর্য হব না। ওকে, আমি আসছি আবার আপনার কাছে। ডক্টর আবু সাঈদ, আপনি কি একটু প্রেডিক্ট করতে পারেন যে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন কেমন হবে আপনার দীর্ঘ অভিজ্ঞতার আলোকে এবং বর্তমান বাস্তবতায়? আমি এ প্রসঙ্গে বাংলাদেশ সুপ্রিম কোর্টে সম্প্রতি এই নির্বাচন সংক্রান্ত একটা সমস্যার সারমর্ম তুলে ধরেছেন। তারা বলেছেন, আমরা এমন একটি পঙ্গু সমাজে বসবাস করছি যেখানে ভালো মানুষ ভালো স্বপ্ন দেখতে পাচ্ছে না। তারা বলছে যে রাজনীতি এখন বাণিজ্যে পরিণত হয়েছে। তারা আরও বলছেন, মেধার পরিবর্তে ক্ষমতার মাধ্যমেই আজ সরকারি অফিস আদালত এগুলো প্রচলিত হচ্ছে এবং চলছে, এবং নির্বাচন কমিশন এখন পর্যন্ত কাঠামোগত দিক দিয়ে, আইনগত দিক দিয়ে শক্তিশালী হয়ে ওঠেনি। তাহলে আমরা এই ভিতরেই আরও তারা বলেছেন যে দেশে ধনিক বণিক শ্রেণী শুধু বাণিজ্যের আশায় রাতারাতি রাজনীতিকে বাণিজ্যিকরণ করার জন্য সংসদ সদস্য হন, সেই দেশে একটা নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করা যে কঠিন ব্যাপার, সেই ব্যাপারটা চ্যালেঞ্জ নেবে কে? এই চ্যালেঞ্জটা নিতে হবে জনগণকে। কিন্তু জনগণ তো একটু আগে রায় আমি বললাম, পঙ্গু সমাজে আমরা বসবাস করছি, জনগণ ঘুমিয়ে আছেন।
পাকিস্তান আমলে এরকম জনগণ ঘুমিয়েছিল, তার ঘুম ভাঙানিয়া অবস্থা থেকে জাগাতে জাগাতে আমাদের দীর্ঘদিন লেগেছে, তারপরে আমরা বাংলাদেশ স্বাধীন করেছি। আজকে 50 বছর যায়, আমরা এ পর্যন্ত একটা রাষ্ট্রীয় কাঠামোকেও, সাংবিধানিক কাঠামোকেও শক্তিশালী করতে পারলাম না। এবং এই শক্তিশালী করার প্রথম যেটা দরকার ছিল সেটা হলো, আমি মনে করি নির্বাচন কমিশনকে শক্তিশালী করা দরকার ছিল। কারণ জনগণের মতামত সুষ্ঠুভাবে প্রতিফলিত করার জন্য যে পদ্ধতি, প্রক্রিয়া এবং আইন বিধিবিধান করা দরকার, এবং সেই হিসাবে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যোগ্য, যথার্থ এবং কলুষমুক্ত লোক আসতে পারে, কালো টাকা কিংবা ধনিক বণিক শোষণ লুটেরাচারী না আসতে পারে, তার ব্যবস্থা গ্রহণ করার ক্ষেত্রে যদি এরকম আইন কানুন নিয়ে একটা শক্তিশালী কমিশন গঠিত হয়, তাহলে স্বাভাবিকভাবেই নির্বাচনের প্রতি মানুষের আস্থা আসবে। শহীদ ভাই ঠিকই বলেছেন, নির্বাচনের প্রতি মানুষের আজকে অনাস্থা হয়েছে। আপনি বলেছেন যে নির্বাচনে তো ভোট এমনি হয়ে যায়। যে কথাগুলো বলা হয় আমি ওগুলো বলতে চাই না, তবে ভোট নিয়ে রাজচালাকি হয়। এই যে রাজচালাকি হয়, এই রাজচালাকি বন্ধ করার জন্য আজকে আমাদের সংবিধানের এসে পর্যালোচনা যদি আমরা করি, দেখব আমাদের সংবিধানের সমস্ত ক্ষমতা এককেন্দ্রিক এবং এক ব্যক্তির হাতে চলে গেছে। সেজন্য তিনি যেভাবে চান রাষ্ট্র সেইভাবে পরিচালিত হয়, যেভাবে চান রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোগুলো সেইভাবে পরিচালিত হয়, সেইভাবে নির্বাচন হয় এবং সেইভাবে সরকার গঠন হয়। অমর্ত্য সেন এ সম্পর্কে তার বইতে বলেছেন, এই ধরনের ব্যবস্থাপনা এবং ব্যবস্থার ভিতরে যে সমস্ত রাজনৈতিক দ্বন্দ্ব, কলহ সৃষ্টি হয়, এগুলো আলটিমেটলি নৈরাজ্য এবং সর্বশেষ স্বৈরতন্ত্রকে টেনে নিয়ে আসে। বাংলাদেশে আজকে রাজনীতির ক্ষেত্রে এককেন্দ্রিক একটা ব্যবস্থা হওয়ার পরে যে যাই বলুক না কেন, একাডেমিক্যালি ডিসকাশন করলে এটাই দেখব যে এক ব্যক্তির হাতেই সমস্ত ক্ষমতা, তিনি কারো কাছে জবাবদিহি করেন না। জবাবদিহি করার জায়গা কিন্তু হলো সংসদ, কিন্তু সংসদের ক্ষেত্রে তিনি যাদের মনোনয়ন দিয়ে নিয়ে আসেন দলীয় প্রধান থাকার ফলে, তারা তার বিরোধিতা করতে পারেন না এবং জবাবদিহিতা চান না। জবাবদিহিতা দেওয়ার প্রয়োজনও প্রধান নির্বাহী, যিনি প্রধানমন্ত্রী থাকেন, তিনি মনে করেন না। কারণ হলো এই যে দল থাকবে, দলীয় প্রধান যদি একই সাথে রাষ্ট্রের নির্বাহী প্রধান হয়, তাহলে সেই জায়গায় দুটো মিলে স্বৈরতন্ত্রের একটা অবস্থার সৃষ্টি হবে। এর থেকে বেরিয়ে আসার উপায় কি? এর থেকে কি আমরা বেরিয়ে আসতে পারবো? আমরা অনেক অসাধ্য সাধন করেছি। আমার বিশ্বাস যে আমরা অবশ্যই পারবো। এই পারতে গেলে যে জিনিসগুলো একটু আগে শহীদ ভাইজি বলেছেন, পরমত সহিষ্ণুতা দরকার, পারস্পরিক আস্থা, সৌহার্দ্যপূর্ণ একটা পরিবেশ দরকার, এবং কেউ শত্রু নয় পরস্পর। ভিন্ন মতাদর্শী হলেই যে শত্রু হবে এমনটি নয়, তার মতামতের গ্রাহ্যতা আছে। হয়তো সেটা আমি সম্পূর্ণ না নিতে পারলেও আমি বাস্তব অবস্থার সঙ্গে মিলিয়ে আমরা দেখতে পারি যে নির্বাচনের বিধিবিধান আজকের এই অবস্থার ভিতরে আইনের মাধ্যমে আমূল পরিবর্তন করা দরকার। আমূল পরিবর্তন বলতে আমি বুঝি, যেমন একটা কনস্টিটিউয়েন্সিতে 5 জন যদি দাঁড়ায়, তাহলে দেখা যায় তিনি সত্যিকারের সুষ্ঠুভাবে ভোট হয় 33-35 ভাগ ভোট পায় একসময় আওয়ামী লীগ, 35% ভোট পায়, 37% ভোট পায়, সরকার গঠন করেছে।
তাহলে এটা সংখ্যাগরিষ্ঠ শাসন নয়, এটা কখনোই বলা যাবে না সংখ্যাগরিষ্ঠ শাসন। সংখ্যাগরিষ্ঠ শাসন হতে গেলে আমাদের সাংবিধানিক ব্যবস্থায় আসলে সংস্কার প্রয়োজন, ব্যাপক অবশ্যই বড় বড় পরিবর্তন দরকার আপনি মনে করেন? এবং 51% অন্তত ভোট যদি পায় ফ্রান্সের মতো, তার সেইভাবে যদি জনগণ ভোট দেয়, তাহলে সুষ্ঠু একটা নির্বাচন সবাই মেনে যেতে আমরা চাই, তাহলে হবে। আর শুধু ক্ষমতার জন্য যদি আমরা রাজনীতি করি, তাহলে কোনোদিন এটা হবে না। এখানে দলবাজি, মারামারি, দুর্নীতি, লুটপাট, অর্থ, যেখানে বাণিজ্য, সেটাই হবে। এবং এর ফলে হয় কি জানেন, ওই এক প্রধান বিচারপতি বলেছিলেন, দুটো সামরিক শাসন বাংলাদেশ রিপাবলিককে বেনানা রাষ্ট্রে পরিণত করেছে। এই বেনানা রাষ্ট্রের ভিতর দিয়ে আমরা আরো খারাপ অর্থে আমরা চলছি। সো মিস্টার শেখ শহীদুল ইসলাম, যেটি বোঝা যায় যে রাজনীতিবিদদের মনস্তত্ত্বে যদি পরিবর্তন না আনতে পারেন, মানসিক গড়নে, চিন্তাভাবনায়, তাহলে আসলে কোনো কিছুতেই কোনো পরিবর্তন আনা আসলে সম্ভব হবে না। তো সেটির জন্য আসলে কি করা দরকার? আমি অধ্যাপক আবু সাঈদের বক্তব্যের সঙ্গে একটু দ্বিমত পোষণ করতে চাই। সাঈদ ভাই তার বক্তব্যের অধিকাংশ ক্ষেত্রে তিনি সংবিধান সংশোধন, নির্বাচন কমিশনকে শক্তিশালীকরণ এবং কিছু প্রাতিষ্ঠানিক পরিবর্তনের কথা বলেছেন। দেখুন, আমাদের নির্বাচন কমিশন সম্পর্কে ভারতীয় প্রধান নির্বাচন কমিশনার টি.এস. ট্যান্ডনের একটা বক্তব্য আছে। তিনি বলেছিলেন যে আপনাদের যে নির্বাচন কমিশন আইন, এটা ভারতের নির্বাচন কমিশন আইনের চাইতেও শক্তিশালী। আপনার নির্বাচন কমিশন যেটা পারে না, সেটা পুরুষকে মহিলা বানাতে আর মহিলাকে পুরুষ বানাতে, আর তাছাড়া সব ক্ষমতা তাদের দেওয়া আছে। অতএব আইনে যে খুব মানে ডিফেক্ট আছে, আইনে যে ত্রুটি আছে, আমি সেটা মনে করি না। দ্বিতীয়ত হলো যে সংবিধান, আমাদের সংবিধান, বাংলাদেশের সংবিধান যেটা 1972 সালে প্রণীত হয়েছিল, তা অনেকাংশে রেস্টোর্ড হয়েছে। এবং আমি মনে করি যে আমাদের সংবিধানে যে নিয়ম কানুনগুলো লেখা আছে, সেই নিয়ম কানুনগুলো খুব খারাপ নয়। কথা হলো, আমি সাঈদ ভাইয়ের সঙ্গে যে বিষয়ে দ্বিমত পোষণ করতে চাই, যে এই প্রতিষ্ঠানগুলিকে কখনোই শক্তিশালী করা হয় না। নির্বাচন কমিশন প্রতিষ্ঠান হিসাবে শক্তিশালী নয়, যদিও আইনগত ক্ষমতা বা সবকিছু তাদের আছে। দ্বিতীয়ত হলো সরকার পরিচালনার পদ্ধতি, এটা যেসব প্রতিষ্ঠানগুলো দ্বারা নিয়ন্ত্রিত হওয়া উচিত, যেমন পার্লামেন্ট আমাদের দেশে শক্তিশালী পার্লামেন্ট নয়। আমাদের দেশের পার্লামেন্ট ভঙ্গুর পার্লামেন্ট, এই সেন্সে যে আমাদের পার্লামেন্ট গুরুত্বপূর্ণ বিষয়গুলিতে এই প্রস্তাবের পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন, আর বিপক্ষে যারা আছেন না বলুন। এই ছাড়া আমাদের পার্লামেন্টের যে ডিবেট, সেই ডিবেটের কোয়ালিটি যদি আপনি দেখেন, দেখবেন যে ডিবেটগুলো অত্যন্ত নিম্নমানের, এবং সেই ডিবেটগুলোতে দেশ এবং জনগণের কথা, সমস্যা ইত্যাদি উঠে আসে না। একটা সরকারি দলের লোকও কিন্তু তার আলোচনায় বিভিন্ন বিষয়ের অবতারণা করতে পারেন ইচ্ছা করলে। আমাদের দেশে সেই বিষয়গুলোর অবতারণা ঘটে না। তার মানে কি? তার অর্থ হলো, আমরা যদি গোড়ায় যাই, তাহলে আমাদের গলদটা কোথায়? গলদটা হলো, আমি মনে করি আমাদের সাঈদ ভাই যেমনি বলেছেন যে গলদটা হলো দুর্বল নির্বাচন কমিশন, দলীয় সরকার ইত্যাদি, আমি সেটাকে মনে করি না। আমি মনে করি যে গলদটা আমাদের রাজনীতিতে, এবং এই আমাদের দেশের রাজনীতিটা একটা আমূল সংস্কার প্রয়োজন। এই যে ব্যবসায়ীরা রাজনীতিকে বাণিজ্যকরণ করছেন, মনোনয়ন বাণিজ্য হচ্ছে প্রত্যেকটা নির্বাচনের আগে। আমরা দেখি নির্বাচনে
যারা মনোনয়ন পান তাদের অর্থ, বিত্ত এবং মাসেল পাওয়ারের দিকে বেশি মনোনয়নের সময় গুরুত্ব দেওয়া হয়। এটা যে কেবল ক্ষমতাসীন দলে তা নয়, এটা বিরোধী দলের ক্ষেত্রেও সমভাবেই প্রযোজ্য। বরঞ্চ আমরা এই রাজনীতিটিকে যদি আমরা ঠিক করতে না পারি, কারণ সংবিধান বলেন, নির্বাচন কমিশন বলেন, আইন যেটাই বলে, এর পরিচালনাকারী হলো মানুষ। সেই মানুষটি যদি সঠিক না হয়, সেই মানুষটি যদি পারফেক্ট না হয়, একজন রাজনীতিবিদ সেই ধরনের রাজনীতিবিদ না হন যিনি জনকল্যাণের কথা চিন্তা করবেন, দেশের কল্যাণের কথা চিন্তা করবেন, নিজের স্বার্থকে বিসর্জন দেবেন, ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবেন, ক্ষমতা হারানোর ভয়ে ভীত থাকবেন না, এবং যিনি দেশের কল্যাণ এবং উন্নয়নের জন্য কাজ করবেন, যিনি অর্থ সম্পদের মালিক হওয়ার চেষ্টা করবেন না, সম্পদ বা লুণ্ঠনের অর্থনীতি চালু করবেন না, এই ধরনের যদি একটা রাজনীতি আমাদের দেশে আমরা না আনতে পারি, তাহলে কিন্তু এই কেবলমাত্র আক্ষরিক কিছু পরিবর্তন আইনে এনে বা সংবিধানে এনে আমরা আমাদের যে লক্ষ্যটা অর্জন করতে চাই, যে একটা সুষ্ঠু স্বাভাবিক গণতান্ত্রিক ধারা, সেই ধারাটা আমরা চালু করতে পারবো না। সেজন্য আমি সবসময় যেটা বলি সেটা হলো আমাদের তিনটি কাজ করা খুবই এখন গুরুত্বপূর্ণ। একটা হলো রাজনৈতিক সংস্কৃতিতে একটা পরিবর্তন, এবং সেই পরিবর্তনটা হওয়া উচিত এমনভাবে যাতে করে আমরা দেশের বিজ্ঞজন, যারা মেধাবী, যারা আমাদের দেশ সম্পর্কে, দেশের মানুষ সম্পর্কে কল্যাণ করতে পারবেন, পরিকল্পনা করতে পারবেন, তাদেরকে রাজনীতিতে আনতে পারি। সেই ধরনের একটা রাজনৈতিক পরিবেশ আমাদের দেশে প্রথম সৃষ্টি করা প্রয়োজন। দ্বিতীয় হলো আমাদের এমন নেতৃত্বের প্রয়োজন যে নেতৃত্ব ত্যাগ স্বীকার করতে রাজি। আজকে বাংলাদেশে দেখুন, 1971 সালের 7ই মার্চের ভাষণে জাতির জনক বঙ্গবন্ধু একটা কথা বলেছিলেন, আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই। আজকে কি কোনো একটি ব্যক্তি আছে যিনি এই কথাটি বলতে পারবেন যে আমি প্রধানমন্ত্রিত্ব চাই না, আমি এদেশের মানুষের অধিকার চাই? আমার মনে হয় যে ক্ষমতায় যাওয়ার জন্য প্রতিযোগিতায় এক দল, আর এক দল ক্ষমতা টিকে থাকার জন্য প্রতিযোগিতায় ব্যস্ত। এবং এই যে প্রতিযোগিতা, এই প্রতিযোগিতার আমি কোনো দোষ দেখি না। রাজনীতি তো এটা, আমরা কোনো রামকৃষ্ণ মিশনের সদস্য নই, আমরা আঞ্জুমানে মফিদুল ইসলামেরও সদস্য নই। আমরা তো ক্ষমতায় যাওয়ার চেষ্টা করবোই রাজনীতিবিদরা, কিন্তু যে পদ্ধতিতে ক্ষমতায় আমরা যেতে চাই সেই পদ্ধতি আমি মনে করি না যে খুব সুষ্ঠু ধারার আছে। এখানে যারা সরকারি দলে আছেন তারা স্বাভাবিকভাবেই সরকারে থাকতে চাইবেন, আর বিরোধী দলে যারা আছেন তাদের স্বাভাবিক কাজ হবে জনগণকে সংগঠিত করে এই সরকারকে যদি জনসমর্থনহীন করা যায় তাহলে করে ক্ষমতায় আসা। কিন্তু আমরা দেখি না, আমাদের রাজনীতিতে একটা বিরাট উপাদান এসে জড়ো হয়েছে, সেটা হলো ষড়যন্ত্র। আমরা দেখি দেশের বাইরে বসে আমাদের কিছু সংখ্যক তথাকথিত রাজনীতিবিদ তারা ষড়যন্ত্র করেন, দেশকে পরিচালনা করতে চান। আমরা দেখি দেশের বাইরে কিছু মিডিয়া, এবং আজকে আমার কাছে দু একটা তার ভিডিও এসছে, যে কথা হচ্ছে যে একজন সাংবাদিককে বিএনপির একজন নেতা বলছেন, আপনাকে টাকা দেওয়া হলো, পয়সা দেওয়া হলো, আপনি জয়ের নামে একটা স্ক্যান্ডাল সৃষ্টি করবেন, আপনি সেটা করতে পারেন নাই। আমার মনে হয় আরো অনেকে এই ভিডিওটা বেশ ভাইরাল হয়েছে, অনেকে শুনেছে। তো এই যে ধরনের কাজ জনগণের কাছে তো কেউ যাচ্ছে না। জনগণের কাছে যদি না যান বিরোধী দল, যদি জনগণের কাছে, এখন বলতে পারেন যে জনগণের কাছে তো যেতে দেওয়া হয় না, তাদেরকে মিছিল করতে দেওয়া হয় না, মিটিং করতে দেওয়া হয় না। আমরা যদি 1966-র দিকে তাকাই, আমরা দেখতে পাবো যে তখনও কিন্তু মিটিং করতে দেওয়া হতো না। বঙ্গবন্ধু মিটিং করেছেন,
গ্রেপ্তার হয়েছেন, সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন এবং শেষ পর্যন্ত ষড়যন্ত্র মামলার আসামি পর্যন্ত হয়েছেন। আজকে আমরা খুব নিরাপদ দূরত্বে বসে এই বিরোধী দল করতে চাই। আমরা কারাগারে যাওয়ার জন্য প্রস্তুত হই না, আমরা রাস্তায় নেমে সংগ্রাম করার জন্য প্রস্তুত হই না। অতএব যারা বিরোধী দলে থেকে খালি একগুচ্ছ সমালোচনা করেন, তারা কিন্তু নিজেদের আত্মসমালোচনা করেন না। আর সরকারি দলেরও উচিত আমার মতে যে তাদের একটা পর্যালোচনা করা উচিত। তাদের যারা এখন সংসদ সদস্য আছেন, কি তাদের কার্যকলাপ, কি তাদের হীনমন্যতা, তাদের মধ্যে নিজেদের ঘর থেকে তাদের শুদ্ধি অভিযানটা করা উচিত। সরকারি দলে যারা আছেন তারা যদি মনে করেন যে তারা আগামী নির্বাচনে নিশ্চিত জয়লাভ করবেন, সেটা ঠিক নয়। হয়তো জয়লাভ করবেন, কিন্তু তাদেরকে তাদের প্রার্থী যে মনোনয়ন, সে মনোনয়নের ক্ষেত্রে আরো বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। ধন্যবাদ। যারা লুটপাটের অর্থনীতি চালু করেছে, যারা ব্যবসায় বাণিজ্যকরণ করছে রাজনীতিকে, তাদের বাদ দিতে হবে। কিছুদিন আগে গফফার চৌধুরী সাহেব একটা নিবন্ধে বলেছেন যে আওয়ামী লীগের উচিত কমপক্ষে 50% তাদের সংসদ সদস্যকে বাদ দেওয়া। আমার তো মনে হয় এই সংখ্যাটা 75% যদি তিনি বলতেন তাহলে আরো বেশি। ধন্যবাদ। ধন্যবাদ প্রফেসর আবু সাঈদ। যে শহীদ ভাই যে কথাগুলো বলেছেন আর আমি যে কথাগুলো বলেছিলাম তার ভেতরে পার্থক্য খুব একটা নাই। উনি যে কথাগুলো বলেছেন রাজনীতির কথা সামনে নিয়ে এসছে। আসলে রাজনীতি বলেন, অর্থনীতি বলেন, সমাজনীতি বলেন, সব কিছু মিলেই রাজনীতি। রাজনীতির বাইরে কিন্তু কিছু নাই, রাজনীতির ভিতরেই সব কিছু আছে। এটা মনীষীরাও বলেছে। আমি এসব নিয়ে বিতর্কে যাব না, দার্শনিক কথা আছে, অনেক কথা আছে, এগুলো যাক। আমি যেটা বলবো সেটা হলো এই যে একসময় আমরা স্লোগান দিচ্ছিলাম, দিন বদলের স্লোগান। শহীদবার মনে আছে কিনা জানি না, দিন বদলের স্লোগান দিয়েছিলাম। এই দিনকে আমরা বদল করে ভালো দিন আনব। এখন দেখা যাচ্ছে দিনে দিনে দিন বদল তো হচ্ছে না, আরো রাত্রির ঘন অমনিষার দিকে আমরা ধাবিত হচ্ছি। দিন বদল হলো না। দিন বদল কিভাবে হতে পারে? দিন বদল হতে পারে যদি আমরা অন্ধকারকে ঠেলে ঠেলে ভোরের প্রথম সূর্যের দিকে হাতছানি দিয়ে সেই দুস্তর দুরন্ত পথে অগ্রসর হতে পারি, তাহলে কেবলমাত্র দিন বদল হতে পারে। যেটা শহীদ ভাই বলেছেন, আমরা সেই পথে হাঁটছি না, সেই পথে যাচ্ছি না, এবং সেই ত্যাগ তিতিক্ষা সংগ্রাম সেই থেকে অগ্রসর হচ্ছে না, এর সাথে আমি একমত। তবে আমি যেটা নির্বাচন সম্পর্কে বলতে চাই, যে আমাদের নির্বাচন যে ব্যবস্থা আছে সেটা কিন্তু রাজনীতির ঊর্ধ্বে না। আজকে যদি আইন করা হয়, যেমন সংবিধান যখন রচনা শুরু হয়, খসড়া সংবিধানের সময় ৭০ অনুচ্ছেদ নিয়ে কিন্তু বিতর্ক উঠেছিল। পার্লামেন্ট প্রসিডিংস যদি দেখবেন তখনও কিন্তু বিতর্ক উঠেছিল। এবং সেই বিতর্কের ভিতরে যে বিষয়গুলো ছিল সেটা হল এই যে বাঙালির যে মানসিকতা, সেই মানসিকতার ভিতরে 1954 সনে যে ধরনের ঘটনা ঘটল, 56 সনে এসে 3 দিনে দুইবার সরকার পরিবর্তন হলো, এবং পরবর্তীকালে দেখা গেল যে অর্থ স্বার্থ লালসার জন্য স্বাধীন সার্বভৌম অখণ্ড বাংলার যে কথা ছিল সেই জায়গাটা সারওয়ার সাহেব হেরে গেলেন, ভোটের জন্য টাকা দিতে পারেন নাই সেজন্য। এগুলো আমি বলছি না। তাহলে ৭০ অনুচ্ছেদ থাকা না থাকা নিয়ে পক্ষ বিপক্ষ আসেই। তার ভিতরে যে কথাটা আপনি বলেছেন আমি একমত। এর ভিতরে কেউ যদি শুধু অর্থবিদ এবং বাজেট এই সমস্ত বাদ দিয়ে অন্য সব বিষয়ে সমাজের অপক্ষয়,
শিক্ষা, স্বাস্থ্য, তার সাথে মানব কল্যাণ, কর্মসংস্থান, কৃষি, আঞ্চলিক বৈষম্য, এইগুলো যে আছে সব থেকে নিয়ে আসা যায়। তো নিয়ে আসবে কারা? যারা শোষণ করে এক অঞ্চলকে অন্য অঞ্চল শোষণ করে বড় লোক হয়েছে, ধনী হয়েছে, লুটপাট করেছে তারা। যারা গরিবের হক মেরে আজকে বিশাল বিত্ত বৈভবের মালিক হয়েছে তারা না। সেজন্য মূল গোড়ায় যেতে হবে। গোড়াটা কি? আগে আওয়ামী লীগের ছিল এটা, যিনি প্রেসিডেন্ট হবেন তিনি প্রধানমন্ত্রী হতে পারবেন না। বঙ্গবন্ধুর জীবদ্দশা দেখেন, 57 সালে তিনি মন্ত্রিত্ব বাদ দিয়ে এসে সাধারণ সম্পাদক করেন। আবার 74 সনে এসে তিনি আওয়ামী লীগ দলের সভাপতি পদ থেকে রিজাইন করে প্রধানমন্ত্রী থেকে গেলেন। এইচ.এম. কামরুজ্জামান সাহেব সভাপতি হলেন। তাহলে সভাপতির পদ অর্থাৎ দলের পদ যদি একজনের থাকে আর তার সাথে রাষ্ট্রের সর্বোচ্চ পদ যদি সে দখল করে, দুয়ে মিলে এমন একাকার হয়ে যায়, তখন রাষ্ট্রীয় ব্যবস্থাপনা বলেন আর যাই বলেন এক হয়। এবং এর ফলে দলীয়করণ এমন রন্ধে পৌঁছেছে এবং দলীয়করণের সর্বক্ষেত্রে সর্বব্যাপী হয়েছে, যার জন্য দলীয়করণের ফলেই আজকে মিলেমিশে যে দুর্নীতির রাহুগ্রাস সৃষ্টি হয়েছে, এর থেকে বেরিয়ে আসা কষ্টকর কিন্তু অসম্ভব নয়। কিছু মানুষ যদি শক্তি নিয়ে দাঁড়ায়, বুকে সাহস নিয়ে দাঁড়ায় এবং তাদের সততার ব্যাপারে প্রশ্ন যদি না থাকে, তাহলে এই মানুষগুলোই কিন্তু দিনকে বদলে দিতে পারে, নতুন দিন আনতে পারে, নতুন সূর্যের আলোকে নিয়ে আসতে পারে। সেজন্য আমাদের সবগুলো যেটা বলছি আমি, যে সিস্টেমটা পরিবর্তন করা দরকার, যেটা বঙ্গবন্ধু বারবার বলেছে। এই সেক্রেটারিয়েটের ভিতরে সমস্ত ক্ষমতায় একভূত রেখে আপনি গণতন্ত্র চর্চা করবেন? হবে না। আজকে আমাদের শাসনে একটা কেন্দ্রীয় সরকার যদি ধরি আর একটা স্থানীয় সরকার যদি ধরি, স্থানীয় সরকারকে সম্পূর্ণভাবে নেগেট করা হয়েছে। অথচ কথা ছিল এটা যে জেলা সরকার যদি হয়, ডিস্ট্রিক্ট সরকার যদি হয়, তারা নিজস্ব বাজেট করবে, পরিকল্পনা করবে, বাস্তবায়ন করবে এবং কেন্দ্র থেকে তাদের অর্থ দেওয়া হবে, তারা নিজেরাও কর আরোপ করতে পারবে। এই ধরনের একটা সিস্টেম যদি হয়, তাহলে দেখা যাবে যে সেখানে জনগণের সরাসরি ভোটে তারা যাতে নির্বাচিত হয়, জবাবদিহিতা ওই জায়গাটায় হবে। পার্লামেন্টের কাজ কি? পার্লামেন্টের কাজ হলো আইন প্রণয়ন করা। কিন্তু সেই পার্লামেন্ট সদস্যরা আজকে গম থেকে আরম্ভ করে সমস্ত কম্বল থেকে আরম্ভ করে সব কিছু বিতরণের দায়িত্ব থাকার পরে এক্সিকিউটিভ পাওয়ার যেটা, তার সাথে আইনি পাওয়ার, এই দুটো মিলে এমন একটা অবস্থা সৃষ্টি হয়েছে, যার জন্য পারস্পরিকভাবে আমলা এবং সংসদ সদস্যদের ভিতরে একটা মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে। কখনো কখনো সেটা প্রকাশিত হচ্ছে। আজকে যদি আমরা সিস্টেম পরিবর্তন করতে চাই, তাহলে আমাদের ওই মানুষগুলোর কাছে সিস্টেমের সুফল নিয়ে যেতে হবে। যেমন বিচার ব্যবস্থা একই জায়গায় এনে কেন্দ্রীভূত করে যদি বিচারকে রাখা হয়, তাহলে একটা বিচারের দেওয়ানি মামলা বঙ্গবন্ধু নিজেই বলেছেন যে যদি শুরু হয় কম করে 50 বছর লাগে। উকিল তার জামাইকে উকিল বানিয়ে, অ্যাডভোকেট বানিয়ে ফাইল দিয়ে যায়, কিন্তু সে মামলা শুরু হয় না। এর ভুক্তভোগী আমি নিজেই আছি। সে যাই হোক, আমি যে কথা বলতে চাই, তারপরে বিচার বিভাগের স্বাধীনতা করি। যে বিচার বিভাগ সাংবিধানিক ব্যাখ্যা দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সংস্থা, তারই তো স্বাধীনতা নেই। সেই স্বাধীনতা না থাকার ফলে আজকে ম্যাজিস্ট্রেট বলেন আর অন্যান্য বিচারপতি বলেন, বিচারক বলেন, তারা সবাই কিন্তু রাষ্ট্রের সঙ্গে গুলিয়ে গেছেন। রাষ্ট্র যেমন সংবিধানে আমরা দেখছি, সংসদ, সরকার এবং সাংবিধানিক বিধিবদ্ধ যেগুলো আছে সেগুলো,
আজকে পুলিশ বলেন, সেনাবাহিনী বলেন, আমরা বলেন, ব্যবসায়ী বলেন এবং সমাজকে যারা নেতৃত্ব দেবে লোক বলেন, দলের সঙ্গে সম্পৃক্ত না হলে তার মূল্যই নাই। অর্থাৎ সিস্টেমটা চালু হয়েছে এই উইনার টেক্স অল, যে জয়লাভ করবে যেন তেন প্রকারে সে সব খাবে, মাটি খাবে, বালু খাবে, গাছ খাবে, মাছ খাবে, সব খাবে। এই যে খাওয়া খাওয়ার ব্যাপারটা আছে, এই সিস্টেম পরিবর্তন ছাড়া এটা কখনো হবে না। কেন্দ্রভূত শাসন ব্যবস্থা এক কেন্দ্রিক শাসন ব্যবস্থার জন্ম দেয় এবং স্বৈরতন্ত্র ফ্যাসিবাদের জন্ম দেয়, ইতিহাস তাই বলে। তাই যদি হয় তাহলে সেই এককেন্দ্রিক শাসন ব্যবস্থার মূলে আমরা যাতে আঘাত না করি কিংবা পরিবর্তন না করি, তাহলে বাংলাদেশ থেকে এই ধরনের অবস্থা দূরীভূত করা খুব ধন্যবাদ। আমরা একটু শেষের দিকে চলে এসেছি, সো 2-3 মিনিট সময় মিস্টার শেখ শহীদুল ইসলাম জাস্ট কনক্লুড করবার জন্য। আমি মনে করি যে সাইদ ভাই আমি যে বিষয়টার অবতারণা করেছিলাম ঠিক সেই জায়গাটাই এসছেন। এই যে পরিবর্তন, এই পরিবর্তনটা যদি আমাদের আনতে হয় তাহলে সেটার জন্য আমাদের যেটা বড় প্রয়োজন সেটা হলো রাজনীতিতে একটা গুণগত পরিবর্তন, আমাদের রাজনৈতিক সংস্কৃতির একটা গুণগত পরিবর্তন। এবং রাজনৈতিক সংস্কৃতির এই গুণগত পরিবর্তন যদি আনতে হয় তাহলে এই পরিবর্তনের জন্য যারা কাজ করবেন, যারা এই পরিবর্তন সংগঠিত করবেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশের মানুষের কাছে যেতে হবে। কেবলমাত্র আমরা এই টকশো করে বা কেবলমাত্র আমরা এইভাবে কিছু আলাপ আলোচনা করে, এই যে বিএনপি কিছু আলাপ আলোচনা করছেন, রিজভি ব্রডকাস্টিং সেন্টার থেকে তিনি মাঝে মাঝে ভাষণ দেন, বা এই প্রেস ক্লাবের মধ্যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর 50 লোক নিয়ে প্রতিদিন আন্দোলনের হুমকি দেন, এই সব হুমকি, এই সব কথাবার্তা, এগুলো জনগণ একটু বিশ্বাসও করতে চায় না এবং এরা কোনো পরিবর্তন আনতে সক্ষম হবেন এটাতে তাদের কোনো বিশ্বাসও নেই। সুতরাং আমি যেটা মনে করি যে আমাদের রাজনীতির গুণগত পরিবর্তন আনতে হলে যারা ক্ষমতাসীন আছেন তাদেরকেই প্রথমে অগ্রণী ভূমিকায় অবতীর্ণ হতে হবে, কারণ তারা বঙ্গবন্ধু সৃষ্ট রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল গণতন্ত্রের ভিত্তিতেই 1970-এর নির্বাচনের মাধ্যমে দেশকে ঐক্যবদ্ধ করেছিলেন, সেই রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতৃত্ব দিয়েছিলেন, আজকে সেই রাজনৈতিক দলকেই এই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে এবং তাদেরকে আত্মসংশোধন করতে হবে, তাদেরকে আত্মশুদ্ধি করতে হবে এবং তাদের যে ধারণাগত বিষয়গুলো সেগুলো পরিবর্তন আনতে হবে। আমি সাম্প্রতিককালে কিছু পরিবর্তন দেখে খুশি হয়েছি। যেমন 2-একটা নির্বাচনে আগে দেখা যেত যিনি এমপি থাকতেন তার ছেলে নমিনেশন পেত, এখন তা পায় না। এখানে দেখি আওয়ামী লীগের নেতা কর্মী একজন নমিনেশন পেয়েছেন, এখন দেখি একজন গুণী ব্যক্তি নমিনেশন পেয়েছেন। সাম্প্রতিককালে এই ব্যবস্থাগুলো কিন্তু আওয়ামী লীগ শেষ করতে হবে। সেই জন্যই আমি আমার শেষ কথাটি যেটি বলতে চাই যে দেখুন, রাজনীতি থাকবে, দেশ রাজনীতিবিদরাই পরিচালনা করবেন। প্লেটো বলে গেছেন রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান এবং এই রাজনৈতিক প্রতিষ্ঠানটি পরিচালনা রাজনীতিবিদদেরই করতে হবে, কিন্তু সেই রাজনীতিবিদ যেন সত্যিকারের রাজনীতিবিদ হন, জনকল্যাণমুখী রাজনীতিবিদ হন, সেই রাজনীতিবিদ যেন ত্যাগ স্বীকারে প্রস্তুত রাজনীতিবিদ হন এবং সেই রাজনীতিবিদ যেন নিজের ভাগ্যের পরিবর্তে দেশ এবং জনগণের ভাগ্য করতে আগ্রহী হন। আমি আমার শেষ কথাটি বলতে চাই এইভাবে যে দেখুন, আমাদের দেশ অনেক ত্যাগ এবং তিতিক্ষার বিনিময়ে অর্জিত একটি দেশ। এই দেশ আজকে অর্থনৈতিকভাবে অনেক অগ্রসর হয়েছে, কিন্তু আজকে যে কথাটি বলা হচ্ছে যোগদান দিতে হবে, এই কথাটাই আমি বিশ্বাস করি না। গণতন্ত্রের ধারাকে যদি শক্তিশালী না করা যায়
তাহলে উন্নয়নও কিন্তু সাস্টেইনেবল বা দীর্ঘস্থায়ী হয় না। আমাদের এই কথাটি মনে রাখতে হবে। ধন্যবাদ। প্রফেসর আবু সাঈদ, খুব ছোট্ট করে শেষ করতে হবে। একেবারে সংক্ষিপ্ত। শহীদ ভাই যে কথা বলছেন, গণতন্ত্র এবং উন্নয়ন, দেখেন একটা ইঞ্জিন, একটা বিমানের যখন চলে তার দুটো ইঞ্জিন লাগে, একটা ইঞ্জিনে কিন্তু চলতে পারে না। আমরা শুধু উন্নয়নের কথা বলছি, বড় বড় মেগা প্রজেক্ট যেখানে মেগা চুরি হয়, তো উন্নয়ন যদি করতে হয় তার সাথে যুক্ত থাকে কয়েকটা জিনিস: জবাবদিহিতা, স্বচ্ছতা, সুশাসন, এগুলো পরিষ্কার থাকতে হবে মানুষের কাছে। তাহলেই কেবলমাত্র গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা, রাষ্ট্রীয় ব্যবস্থা শক্তিশালী হতে পারে। না হলে যে অন্ধকারে আমরা আছি সেখানে ওই শুধুই বলতে হবে এ কথাই যে হে কবি স্বর্গ হতে নিয়ে আসো বিশ্বাসের ছবি। আমরা সেই বিশ্বাসের ছবি দেখেছিলাম 18 নির্বাচনের আগে। বলা হয়েছিল আমাকে বিশ্বাস করেন, এমন সুষ্ঠু নির্বাচন করব যা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকে। সেই স্বর্ণাক্ষরেই লেখা আছে। কিন্তু এবার নতুন করে আত্মবিশ্বাসে বলিয়ান হয়ে আমরা যদি সবাই মিলে দেশকে গড়ে তুলতে চাই, সে জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা, শোষণমুক্ত সোনার বাংলা, তাহলে আমাদের প্রত্যেককেই আত্মপ্রত্যয়, আত্মসংযম, আত্মত্যাগের মাধ্যমে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ অধ্যাপক ডক্টর আবু সাঈদ এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম। দর্শক, কথা বলছিলেন দুজন রাজনীতিক, এবং যে দুজন রাজনীতিক আমাদের স্বাধীনতার সংগ্রামের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা তৈরির ক্ষেত্রে সংগঠকের ভূমিকা পালন করেছিলেন। এবং দুজনের কথায় 50 বছরের যে অভিজ্ঞতা স্বাধীন বাংলাদেশের, সেই অভিজ্ঞতা যে খুব একটা সুখকর সেটি কিন্তু কোনো অবস্থাতেই বলা যাবে না। হয়তো কখনো কখনো আশার আলো দেখা গেছে, কিন্তু সেটি আমরা শেষ পর্যন্ত ধরে রাখতে পারিনি। যে কারণে ওনারা বলছেন যে গণতন্ত্রের ধারা রক্ষা করতে হলে, গণতন্ত্রের ধারাটা অব্যাহত রাখতে চাইলে উন্নয়নের যে ধারা আছে সেটির মধ্যে সীমাবদ্ধ থাকতে হবে না, গণতন্ত্রের ধারাটাকে আরও শক্তিশালী করতে হবে, তাহলে উন্নয়নের ধারা টেকসই হবে না। এবং দুজনের কথায় এটি মোটামুটিভাবে প্রতীয়মান হয়েছে যে আমাদের অনেক কিছুই আমূল পাল্টে দিতে হবে, অনেক পরিবর্তন দরকার। সেটি রাষ্ট্রীয় সাংবিধানিক কাঠামোর মধ্যে পরিবর্তন দরকার এবং আমূল সংস্কার করা দরকার। আমাদের রাজনীতির সংস্কৃতিতে পরিবর্তন আনা দরকার। আমাদের রাজনৈতিক নেতাদের মনস্তত্ত্বে পরিবর্তন দরকার, এমনকি তাদের আচরণভঙ্গি, দেহভঙ্গিতেও ব্যাপক পরিবর্তন দরকার। এবং সেগুলো যদি আমরা করতে ব্যর্থ হই, তাহলে আসলে সেই মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষাও পূরণ হবে না, অঙ্গীকারগুলো বাস্তবায়িত হবে না, এবং হচ্ছেও না, সেটিও মোটা দাগে স্পষ্ট। এবং সামনে যে খুব একটা ভালো কিছু হবে সেটিও আশা করবার কোনো কারণ নেই, যদি না আমরা ব্যাপকভাবে এই পরিবর্তনগুলো আনি এবং সেই পরিবর্তন করবার ব্যাপারে আমাদের একটা জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠা হয়, এবং অবশ্যই জাতীয় নেতৃত্বের মধ্যে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।